আরও ৪২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,১১৪। ২ মাসে হাসপাতালের কোয়ারেন্টাইন বাজেট ৪৯ কোটি টাকা। বাজেট বরাদ্দ হলেই শ্রমিকদের পাওনা পরিশোধ, পাটমন্ত্রী। করোনার কারণে নতুন করে দরিদ্র হয়েছেন ১.৫ কোটি মানুষ। নিউজ এট 3-তে আপনাদের সাথে আছি আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ প্রিমিয়ার সেভেনের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। VSL, Angle, Channel, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত এবং শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্ত ১,১০,২,৫৩৫ জন, সুস্থ হয়েছেন ৬১,৬৪,৬৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৫,২৪,৪৩৬ জনের। বাংলাদেশে আক্রান্ত ১,৫৬,৩৯১, সুস্থ হয়েছেন ৬৮,০৪৮ জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৯৬৮ জনের। দেশে করোনায় মারা গেলেন আরও ৪২ জন, নতুন শনাক্ত হয়েছে ৩,১১৪। বাংলাদেশে করোনা সংক্রমণের ১১৮তম, মোট মৃত্যু হয়েছে ১,৯৬৮ জনের। নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। গত ২৪ ঘন্টায় পিসিআর পরীক্ষা হয়েছে ১৪,৬৫০টি এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮,১৭,৩৪৭টি নমুনা। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১১৪ জন এবং এ পর্যন্ত শনাক্ত ১,৫৬,৩৯১ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ২১.২৬% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯.১৩%। সুস্থ হয়েছেন ২৪ ঘন্টায় ১,৬০৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮,০৪৮ জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ৪৩.৫১%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪২ জন এবং এ পর্যন্ত ১,৯৬৮ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬%। যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন। করোনা মোকাবেলায় বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়া পরিবহন বাবদ গত ২ মাসে সরকারের বরাদ্দ ছিল ৪৮,৯০,০০,০০০ টাকা। গত অর্থ বছরের চিকিৎসা সরঞ্জাম কেনার অব্যবহৃত অর্থ কোয়ারেন্টাইন এক্সপেন্সেস হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বরাদ্দ দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনা মোকাবেলায় বাড়তি অর্থ লাগতে পারে, তবে অর্থ ছাড় ও খরচের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সহকর্মী আহমেদ রাব্বি তারিমের রিপোর্ট। ঢাকা মেডিকেলের করোনা ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের থাকা খাওয়া বাবদ ২ মাসে ২০ কোটি টাকা খরচ নিয়ে তোলপাড় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি প্রধানমন্ত্রীও সংসদে এ নিয়ে কথা বলেছেন। ২০ কোটি টাকা একটু অস্বাভাবিক মনে হচ্ছে, তবে এটা আমরা তদন্ত করে দেখছি যে এত অস্বাভাবিক কেন হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাওয়া ব্যাখ্যার জবাবে বুধবার সংবাদ সম্মেলন করে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। তাদের দাবি ৩০টি হোটেলে প্রায় ২২০০ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসন, যাতায়াত ও খাওয়ার খরচ গত ২ মাসে প্রায় ২০ কোটি টাকা, যা এখনো পরিশোধ হয়নি। ওইটা আমরা তাদেরকে জানিয়েছি যে আমাদের ৫০০ টাকা খাবার, এখন আপনারা আবাসনে কত নেবেন, সেখানেই একটা দর কষাকষি ছিল। গত অর্থ বছরের সংশোধিত বাজেটে চিকিৎসা সরঞ্জামের অব্যবহৃত অর্থ থেকে প্রায় ৪৯ কোটি টাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইন এক্সপেন্স বাবদ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে ৪৮০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ ১৪,৪০,০০,০০০ টাকা, ৩০টি জেলা হাসপাতালের বরাদ্দ ৬ কোটি টাকা, ৩০টি জেনারেল হাসপাতালের কোয়ারেন্টাইন খরচ ৯ কোটি টাকা। দেশের ১৭টি মেডিকেল কলেজের বরাদ্দ প্রতিটিতে ১ কোটি করে ১৭ কোটি টাকা। গত ২ মাস আগে বরাদ্দ দেওয়া এসব অর্থ ব্যয়ের সম্ভাব্য খাত থাকার ও যাতায়াত খরচ সহ অন্যান্য ব্যয়, আর প্রতিদিনের খাবারের জন্য জনপ্রতি ৫০০ টাকা। এসব হাসপাতালে অধিকাংশ রোগী নিজেরাই যাতায়াত করে আসেন, কিন্তু রোগীর পরিবহন বাবদ এসব হাসপাতালের পরিবহন খাতে বরাদ্দ দেওয়া অর্থ কতটুকু ব্যয় হচ্ছে বা না হলে সে অর্থ কোথায় যাবে তা উল্লেখ নেই।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যকর্মীদের জন্য হোটেল কোন প্রক্রিয়ায় কিভাবে নির্ধারণ করছে, চুক্তিনামা অনুযায়ী বিল কতটুকু পরিশোধ করছে। মন্ত্রণালয় থেকে বরাদ্দ অর্থের পরিমাণ সবারই এক, কিন্তু খরচের পার্থক্যটা বদলে যাচ্ছে জনবলের সংখ্যা ও হোটেল বিলে। সরকারি অর্থ ছাড় ও ব্যয়ে এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিতেরও প্রয়োজনীয়তা রয়েছে বলে জানান চিকিৎসকরা। টোটাল 42 জন ডাক্তার ডিউটি করছে এক এক ব্যাচে। 7 দিন তারা শেষ করে হোটেল ছেড়ে দিচ্ছে, পরের 42 জন আবার ঢুকছে। মানে অন্য জায়গায় যেটা হয়েছে যে 7 দিন ডিউটি বা 10 দিন ডিউটি করবে, করে 14 দিন কোয়ারেন্টাইনে যাবে, ফলে তাদের হয় 21 দিন অথবা 24 দিনের জন্য তাদের রুম বরাদ্দ হচ্ছে। কিন্তু আমার এখানে 42 জনের জন্য 7 দিনের রুম বরাদ্দ হচ্ছে, ফলে এখানে আমার কিন্তু অর্থ সাশ্রয় হয়েছে। 50 কোটি আর 5 কোটি সেটা বিষয় নয়, বিষয় হইল যে কোনো পরিমাণ অর্থ ছাড় এবং অর্থ ব্যয় এবং সেগুলা খরচ করা, পরবর্তী পর্যায়ে বিল মেটানো, 3টা প্রক্রিয়ার মধ্যে যদি স্বচ্ছতা থাকে তাহলে কিন্তু এই সন্দেহগুলো উঠতো না। কিন্তু আমরা অতীতে দেখেছি যে এইসব বিষয়ে অনেক অসামঞ্জস্যতা রয়েছে এবং যথাযথ প্রক্রিয়া মেনটেন করা হয়নি। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে অবসরে পাঠানো শ্রমিকদের পাওনা টাকার পরিমাণ 3 দিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নতুন বাজেটে থাকা বরাদ্দ ছাড় হলেই সেই পাওনা মেটানো হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী সম্রাট আনোয়ারের রিপোর্ট। সোনালী আঁশের সোনালী সময় হারিয়ে গেছে। গত 10 বছরের হিসেবে পাট ও পাটজাত শিল্পে সরকারের ক্ষতি 10,647 কোটি টাকা। আর্থিক ক্ষতির ধাক্কা সামলাতে না পেরে বন্ধ হয়েছে একের পর এক পাটকল। ঘুরে দাঁড়ানোর কয়েক দফা চেষ্টার পর অব্যাহত লোকসানে বাকি পাটকলগুলোও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেক্ষেত্রে পাটকলে কর্মরত শ্রমিক এবং যাদের পাওনা এখনো বকেয়া তারাই বিবেচনায় সবার আগে। গোল্ডেন হ্যান্ডশেকের আওতায় থাকছেন 24,886 জন শ্রমিক, যাদের সমুদয় পাওনা এককালীন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে থাকছে 60 দিনের মজুরি, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত অর্থ এবং নির্ধারিত হারে গোল্ডেন হ্যান্ডশেক সুবিধা। প্রাথমিক হিসেব অনুযায়ী প্রত্যেক শ্রমিক গড়ে 13,86,000 টাকা এবং সর্বোচ্চ 54 লাখ টাকা পাবেন। তিনি বলেছেন 3 দিনের মধ্যে সমস্ত লিস্ট করতে। এর মধ্যে আপনারা জেনে যাবেন কে কত পাচ্ছেন না পাচ্ছেন, সেটা আপনারা অবগত হবেন। আমাদের সরকারি টাকা, এখানে মাঝখানে কেউ নাই, মাঝখানে কোনো দালাল নাই। সুতরাং এখানে আপনি বুঝতে পারছেন আমরা যেটা সলিড যেটা আছে এবং সমস্ত সুবিধা। 2013 সাল থেকে এখন পর্যন্ত অবসরে যাওয়া শ্রমিক ও বদলি শ্রমিকদের পাওনাও বুঝিয়ে দেওয়া হবে। 15 সালে মজুরি না হলে অর্ধেক টাকায় পারতাম, আজকে 2,500 টাকা থেকে সে 5,000 টাকা চলে গেছে এবং প্রধানমন্ত্রী বলেছে 5,000 টাকা বেশি হলে তাও দেবো। সুতরাং এদেরকে ঠকানো যাবে না, আমাদের সঞ্চয়পত্র দেবো যাতে করে তাদের টাকা কেউ কাটতে না পারে। যারা শ্রমিক তারা ভোগ করতে পারে সেই ব্যবস্থা তিনি করে গিয়েছেন। পিপিপির আওতায় নতুন করে পাটকলগুলোর আধুনিকায়নের পর চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কাজে অগ্রাধিকার পাবেন পুরনো শ্রমিকরা। শ্রমিকদেরও বুঝতে হবে যে এটা এর ছাঁটাই চিরতরে পাটকল বন্ধ হয়ে যাওয়ার ছাঁটাই। এটা বিএমআরই করলেও কিন্তু এখানে এটা বন্ধ রেখেই করতে হবে। এই প্রতিষ্ঠানের কাজ শেষ হয়ে গেলে এই শ্রমিকরাই কাজ করবে। এক সময় দেশে 82টি পাটকল চালু থাকলেও লোকসানের মুখে বন্ধ হতে হতে শেষমেশ সরকারি ব্যবস্থাপনায় ছিল মাত্র 25টি পাটকল। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর সরকারি বেসরকারি অংশীদারিত্বে পরিচালনার সাম্প্রতিক সিদ্ধান্তের বিরোধিতা করেছেন শ্রমিকেরা। তাদের মতে এতে করে পাটকলগুলো লাভজনক তো হবেই না, বরং পাটকলগুলোর অস্তিত্ব থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। মফিতুল তপুর রিপোর্ট। স্বাধীনতার পরপরই দেশের 75টি পাটকলকে জাতীয়করণ কর্মসূচির আওতায় আনা হয়। 6 বছরের মধ্যেই রাষ্ট্রায়ত্ত পাটকলের সংখ্যা দাঁড়ায় 82-তে। তবে এরই মধ্যে বিশ্বজুড়ে পলিথিন ও প্লাস্টিক সামগ্রীর ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ে পাটকলগুলো। এই প্রেক্ষাপটে 1982 সালে 35টি পাটকল বিরাষ্ট্রীয়করণ এবং 8টি মিলের পুঁজি প্রত্যাহার করে নেয় সরকার। বিজেএমসি নিয়ন্ত্রণাধীন মিলের সংখ্যা 82 থেকে কমে দাঁড়ায় 38টিতে।
1993 সাল থেকে বিশ্বব্যাংকের দেয়া শর্ত অনুযায়ী পাট খাত সংস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন সময়ে আদমজী জুট মিল সহ 12টি কারখানা বন্ধ, বিক্রি বা একীভূত করা হয়। আর বর্তমানে বিজেএমসির নিয়ন্ত্রণে রয়েছে 25টি কারখানা। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী চালু থাকা এসব পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার কথা বলা হলেও শ্রমিকরা বলছেন এভাবে বাঁচবে না পাটকলগুলো। পিপিটা মানে এটা আমাদের যুক্তিসঙ্গত না, পিপিতে হইলে আমাদের মিল চলবে না। একটা মিলও মালিকরা চালায় না, বরঞ্চ মালিকরা এই মিলের বিভিন্ন জায়গায় শত শত বিঘা সম্পত্তি বিক্রি করে তারা টাকা নিয়ে পালিয়ে গেছে, সরকারকে ফাঁকি দিয়েছে। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়টিকে স্বাগত জানালেও শ্রমিকদের মতে মূল সমস্যা মান্ধাতা আমলের যন্ত্রপাতি, পাট কেনার টাকা সময় মতো বরাদ্দ না পাওয়া এবং উচ্চ উৎপাদন ব্যয়। সিজনের সময় পাট 1200 টাকা মন, আনসিজনে পাটের টাকা দেয়, ওই পাটের মূল্য হলো 2600 টাকা এবং 1400 টাকা পার মনে বেশি, লক্ষ লক্ষ মন পাট লাগে। তারা বিজেএমসির লোক দিয়ে পাট আলাদা কিনা অন্য বাজারজাত করে পরে আমাদের এখানে দাম বাড়ার সময় এই পাট বিক্রি করে। আমাদের মাল কিনা যদি আমরা ব্যবসা না করতে পারি তো বিক্রি করে কীভাবে ব্যবসা করবো? রিপিটেড করলে তো আমাদের এই যে বৃদ্ধ লোকগুলো, এই লোকগুলো কোথায় যাবে? এগুলো তো নিবে না। আমরা অদক্ষ, আমরা জুট মিলের জন্য দক্ষ, কিন্তু ফার্মের জন্য দক্ষ না। যেমন আমাদের মতি আপা আছে, ওনার যদি পাটমন্ত্রীরা দেওয়া হয় তাহলে মনে হয় যে আমাদের সেক্টরটা খুব ভালো চলবে। কিন্তু উনি যে বর্তমান যে মন্ত্রী আছে উনি দক্ষ, কিন্তু উনি অন্য খাতে দক্ষ, উনি এই পাট খাতে কোনো দক্ষ না। উনি পাটের সম্পর্কে কোনো ধারণাই ওনার নাই। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। করোনার কারণে দেয়া সাধারণ ছুটির সময় বন্ধ ছিল সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। তবে মাস গেলেই প্রতিষ্ঠানের ভবন ভাড়া ঠিকই দিয়ে যেতে হচ্ছে। ব্যবসা বন্ধের কথা ভাবছেন অনেক উদ্যোক্তাই। ইতিমধ্যেই নতুন করে প্রায় 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছেন বলে মন্তব্য করেছেন গবেষকরা। রাজধানীর জীবন জীবিকা ও বাসা ভাড়া নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন 2য় পর্ব। ছবি তুলেছেন আব্দুস সালাম। ব্যস্ত অফিস পাড়া মতিঝিলের সেই ব্যস্ততা এখন আর নেই। ফলে সেখানকার বেশিরভাগ হোটেল রেস্টুরেন্ট করোনার প্রাদুর্ভাবের পর থেকেই বন্ধ। বেকার শ্রমিক, বাড়ছে বাড়ি ভাড়ার চাপ। লোকজন কম হয়, এই কারণে খরচ বেশি না, এই কারণে বন্ধ। 4টা বন্ধ করে যেই খরচটা আসবে হোটেল বয় দেওয়ার সবার ম্যানেজমেন্ট সব বেতন দিয়ে আমরা ওই পরিমাণ আয় করতে পারবো না। এখনো খোলেনি রাজধানীর বেশিরভাগ অভিজাত রেস্তোরাঁগুলো। কেউ কেউ কর্মী 3 ভাগের 1 ভাগে নামিয়ে আনলেও ব্যবসা নেই। খোলাদুরো খুলেছি কিন্তু কাস্টমার নাই, আমাদের স্টাফ খরচ, ভাড়া সবকিছু নিয়ে হিমশিম খেতে হচ্ছে। গত 1.5 মাস আগে সব দোকান, ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি মিললেও বিকেল 4টার মধ্যেই বন্ধের বিধিনিষেধ ছিল। এ কারণে বেচা বিক্রি হয়েছে খুবই কম। যে টাইমটা আমাদের সেল হবে সেই টাইমটা আমাদের মার্কেট বন্ধ থাকে। আমরা সেলটা করবো কার কাছ থেকে? যে আমাদের স্পেসের রেন্ট ভাড়াটা, আমাদের স্টাফদের খরচ, আমার নিজস্ব খরচ বা পার্সোনাল ফ্যামিলির খরচ, এগুলো তো আর কমে নাই, কিন্তু বিজনেসটা কিন্তু কমে গেছে আমাদের। করোনার এই দুর্যোগে ব্যবসা চালাতে না পেরে অনেকেই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। সারা বাংলাদেশে যেসব মার্কেট এবং দোকানসমূহ ভাড়ায় চালান তাদেরকে আমরা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত আমরা কিন্তু তাদেরকে অর্ধেক ভাড়া দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই করোনাকালে সবাই বিপাকে। বেসরকারি স্কুল, কোচিং সেন্টারের শিক্ষক কর্মচারীরাও পড়েছেন মানবতার অবস্থায়। করোনা আসার পর আমাদের অবস্থা খুবই খারাপ, কোনো স্টুডেন্ট আসে না। আমার 2 প্লাটের ভাড়া 30,000 টাকার উপরে দিতে হয় প্রতি মাসে। খুব করুণ অবস্থায় আছি আমরা। আমার আজকে বাজার করার জন্য বাসা থেকে বলেছে, আমি বাজার করতে পারছি না। আমার আমি যে বাসায় ভাড়া থাকি সে বাসা ভাড়া ঠিকভাবে দিতে পারছি না। কোনো ক্ষেত্রে আমাদের বাড়িওয়ালারা কেউ কম্প্রোমাইজ করেছে, কিন্তু কোনো ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে যে তারা কোনো কম্প্রোমাইজেই যাচ্ছে না, যে না আপনাকে ভাড়া দিতেই হবে। যে আমাদের ছাত্র নেই, আমাদের বন্ধ, আমাদের ঘর ভাড়া, বাড়ি ভাড়া, টিচারদের বেতন সব কিছু বন্ধ হয়ে আছে। কাজে এখানে আমরা সরকারের কাছে এখন আবেদন জানাবো যে সরকার যদি আমাদের একটা প্রণোদনা দেন। বর্তমান সংকট মোকাবেলায় সরকারের আরো কার্যকর পদক্ষেপের তাগিদ এই অর্থনীতিবিদের। বিআইডিএসেরও একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় নতুন করে 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছে। ইতোমধ্যে যে সকল প্রণোদনা ঘোষিত হয়েছে শিল্প খাতের জন্য, কৃষি খাতের জন্য, এনজিওর মাধ্যমে বিতরণের জন্য, সেগুলো অনতিবিলম্বে বাস্তবায়িত হওয়া দরকার। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আগামীকাল দেখবেন এই প্রতিবেদনের 3য় এবং শেষ পর্ব। আছে নিউজ এট 3-তে। এ পর্যায়ে নিচ্ছে বাজেট স্টিল বিরতি, এরপর আরো জানিয়ে ফিরব। রাজধানীতে বাড়ছে সবজির দাম। বৈরী আবহাওয়া উপযোগী বিনা ধান 14 চাষে সাফল্য কুষ্টিয়ার চাষিদের।
আরও 42 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3114। 2 মাসে হাসপাতালের কোয়ারেন্টাইন বাজেট 49 কোটি টাকা। বাজেট বরাদ্দ হলেই শ্রমিকদের পাওনা পরিশোধ, পাটমন্ত্রী। করোনার কারণে নতুন করে দরিদ্র হয়েছেন 1.5 কোটি মানুষ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এট 3-তে। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। গত 2 সপ্তাহ ধরে বাজারে চাল, ডাল, পেঁয়াজ, আলু সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সবজির দাম আর কমেছে মাছের দাম। রিপোর্ট করেছেন মাহফুজা মোসলেহি। করোনার এই দুঃসময়ে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে চলতে হচ্ছে রাজধানীবাসীকে। এই পরিস্থিতিতে বাড়তি চাপ হয়ে দেখা দিয়েছে নিত্যপণ্যের দাম। ঢাকার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দাম বাড়তে দেখা গেছে অধিকাংশ পণ্যের। একটা শ্রেণী আছে যাদের সমস্যা নেই, বাট মানে মোস্ট অফ দ্য পিপল, 80% জনগণ তো এটা নাগালের বাইরে চলে গেছে। এটা খাবে কিভাবে? গত 1 সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির দাম বেড়েছে কেজিতে 30 টাকা পর্যন্ত। এখন শাকসবজির দামটা একটা আকাশচুম্বী হয়ে গেছে। আগে ছিল শাক ছিল 3 আটি নিতাম 20 টাকা, আর এখন 1 আটি 15 টাকা নিচ্ছে লাল শাক। যেমন একটা সবজি পেঁপে কিনলাম আজকে 60 টাকা করে, এর আগে 40 টাকা ছিল। যেমন করলা কিনছি এর আগে 50 টাকা, আজকে নিল 80 টাকা কেজি। তবে গত 2 সপ্তাহের তুলনায় চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আলু ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। বেড়েছে ব্রয়লার মুরগির দাম। আলু, পেঁয়াজ, তেল, ডাল, এগুলি চাল আগে যে দাম ছিল গত সপ্তাহে এখন একই দামই আছে। আরদের মধ্যে মাল শর্ট, এই কারণে দাম একটু বাড়তি। গত সপ্তাহে ব্রয়লার বাজার ছিল 160 টাকা 65 টাকা, আজকের বাজার 170, মাঝখানে আবার 80 টাকা 180 টাকা হয়েছিল। অন্যদিকে করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে এসবই অসাধু ব্যবসায়ীদের কারসাজি, এমন অভিযোগও করেছেন বিক্রেতারা। পাঙ্গাস মাছ কম, কই মাছ, শৈল মাছ, শিং মাগুর মাছ কেজিতে 50 টাকা 100 টাকা কম। মানুষের ইনকাম নাই, বেতন কমাই দিছে, তাকেও ইনকাম থাকলে শোনা আমার কাছে কিনতে আসবে। এই কারণে আমাকে বেচা কিনো নেই, ব্যবসাও নাই। করোনাকালীন দুর্যোগ এবং বিশ্ব অর্থনীতির এমন মন্দাবস্থায় বাজার পরিস্থিতি দেখে সাধারণ মানুষের শঙ্কা কেবল, জীবন কি বাঁচবে, বাঁচবে কি জীবিকা? মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। জামালপুর ও কুড়িগ্রামে বন্যার পানিতে গত 5 দিনে 15 জনের মৃত্যু হয়েছে। দুর্ভোগে রয়েছে বন্যা কবলিত 4 জেলার কয়েক লাখ মানুষ। জামালপুরে গত 5 দিনে বন্যার পানিতে ডুবে 9টি শিশু ও সাপের কামড়ে 1 জন মারা গেছেন। যমুনার পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র সহ নদ নদীর পানি। প্লাবিত হয়েছে 7 উপজেলার 43টি ইউনিয়ন ও 8টি পৌরসভা। পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় গত 3 দিনে বন্যার পানিতে ডুবে 5 শিশু সহ 6 জনের মৃত্যু হয়েছে। জেলার ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদ সীমার উপরে থাকায় দুর্ভোগে বেড়েছে 1.5 লাখ মানুষ। মানিকগঞ্জের হরিরামপুরে 26টি গ্রামের প্রায় 2000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে জমির আমন, ভুট্টা, তিল, পাট সহ অন্যান্য ফসল। এদিকে একদিন পর সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সারা দেশে আম সরবরাহের জন্য চালু হয়েছে নিখরচার ট্রাক এবং কম খরচে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সরকারি সেবায় সাড়া ফেলেছে আম চাষি ও বাগান মালিকদের মধ্যে। প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৃহত্তর রাজশাহীর মানুষ। রুবেল ইসলামের তোলা ছবিতে আম নিয়ে বুলবুল হাবিবের ধারাবাহিক প্রতিবেদনের দেখুন তৃতীয় ও শেষ পর্ব। প্রথমে করোনার থাবা, তার মাঝে ঘূর্ণিঝড় আমপানের হানা। সরকারি হিসেবে বাগান থেকে ঝরে পড়েছে 15% আম। লোকসানের শঙ্কা আর পরিবহনের দুশ্চিন্তায় পড়েন রাজশাহী অঞ্চলে কয়েক লাখ আম চাষি ও বাগান মালিক। ঘূর্ণিঝড় আমপানের কারণে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এটা নিয়ে একটু টেনশন ছিল। তবে অন্যান্য আমের দাম যেমন নেকড়া, খেরসাপাত, আমরুপালি, ফজলি এগুলো একটু ভালো দাম আছে। তবে বাজারে আম ওঠার পর থেকে বদলে যেতে থাকে দৃশ্যপট, বাড়তে থাকে আমের দাম।
কম খরচে আম পরিবহনের জন্য সরকারি উদ্যোগে চালু করা হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। গত 5 জুন থেকে আনুষ্ঠানিকভাবে ট্রেনটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকায় আম পরিবহন শুরু হয়। এটি যথেষ্ট সাড়া ফেলেছে আম ব্যবসায়ী এবং কৃষকদের মধ্যে। অন্যান্য কুরিয়ার সার্ভিস দিয়ে যখন যায় সময় লাগে, কিন্তু আমাদের তো বিকালবেলা লোড হয়, পরের দিন ভোরবেলাতেই ডেস্টিনেশনে পৌঁছে যায় এবং আমগুলো খুব নিরাপদে সুন্দর অবস্থায় পৌঁছাচ্ছে। এখনো পর্যন্ত কোনো মাল নষ্ট হওয়ার কোনো কমপ্লেন আসেনি। সারা বছর উত্তরাঞ্চলে কৃষিপণ্য পরিবহনের জন্য কম খরচে ট্রেনের দাবি দীর্ঘদিনের। ম্যাঙ্গো স্পেশাল ট্রেন তারই সূচনা হিসেবে দেখছেন রাজশাহীবাসী। খরচও খুব কম, 1 টাকা 45 পয়সা কেজি পড়ছে। আম খুব আমরা পাঠাচ্ছি ট্রেনে, আর আমটা সুন্দর যাচ্ছে ট্রেনে। আমরা স্বস্তি পাচ্ছি, মাল বিভিন্ন বাজারে আমরা বেচতে পাচ্ছি, আমরা নিজেরা কিছুটা স্বাবলম্বী হতে পারছি। এই ম্যাঙ্গো ট্রেনটাকেই যদি আমরা সবজি পরিবহনের জন্য ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এতদ অঞ্চলের কৃষকদের, কৃষি ব্যবসায়ীদের দারুণ উপকার হয়। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বৈরী আবহাওয়া উপযোগী বিনা ধান 14 চাষ করে সফল হয়েছেন কুষ্টিয়ার কিছু কৃষক। এ জাতের ধানে পোকামাকড়ের আক্রমণ কম, আবার ফলনও বেশি, তাই অন্য কৃষকেরাও এই জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুরে এবার রোপা আউশের আবাদ হয়েছে ৬,৭৫০ হেক্টর জমিতে। এর মধ্যে উচ্চ ফলনশীল বিনা ধান 14 আবাদ হয়েছে ৬৫ হেক্টর জমিতে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহের উদ্ভাবিত বিনা ধান 14 জাতটিতে রোগবালাইয়ের সংক্রমণ কম হয়, ঝড় বৃষ্টিতেও হেলে পড়ে না, ফলে বিঘা প্রতি 15 থেকে 20 পন ফলন পাওয়া যাচ্ছে। ধানটা আসলে খুবই ভালো, যে একটা ভয়াবহ ঝড় গেল এই ধানের উপরে, তারপরেও ফলন দেখছি খুবই ভালো। এই ধানটা আমরা আগামীবার আরো বেশি উৎপাদন করব, ধানটা খুব ভালো ফলন। বিনা ধান 14 ধানটির যেমন বাজারে চাহিদা বেশি, তেমনি বাজার মূল্য বেশি হওয়ায় আগামীতে কৃষকরা এ ধান চাষে আগ্রহী হচ্ছেন। পোকামাকড়ের আক্রমণও কম এবং ফলনও বেশি। আগামীতে চাষিরা আমাদের এই বীজের জন্য আমাকে অনেক উদ্বুদ্ধ, তারা চাহিদা, বীজের চাহিদা অনেক বেশি। তো আমার এই কৃষকদেরকে আমি বলেছি বীজ রাখেন, আপনাদের বীজ কৃষকের কাছে নিয়ে নেবেন, বিনিময় করে নেবেন। চাষিরা রাজি হয়েছে। কুষ্টিয়ায় ধানের এই জাতটির আবাদ বাড়াতে বেশি বীজ সংগ্রহে কাজ করছে কৃষি বিভাগ। বৈরী আবহাওয়াতে এই জাতটা ফলন না হয়তো মনে করছিল কৃষক হয়তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এই যে আমফানের কারণে হলেও, প্রতিকূলতার ভিতর দিয়ে হলেও এই জাতটার ফলনে তেমন একটা হয়নি, ক্ষতিগ্রস্ত হয়নি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। নিউজ এট 3 এ পর্যায়ে আবারও সময় হলো বাইজ স্টিল বিরতি নেয়ার। এরপর আরো যা থাকছে। খাশোগি হত্যার দায়ে তুরস্কে 20 সৌদি কর্মকর্তার বিচার শুরু। ইপিএলে ম্যান সিটির কাছে বিশাল হার চ্যাম্পিয়ন লিভারপুলের। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এট 3-তে। এবারে দেশের বাইরের খবর। সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায়ে তুরস্কে 20 সৌদি কর্মকর্তার বিচার শুরু হয়েছে। ইস্তাম্বুলের ক্যাগলিয়ান জেলার প্রধান আদালতে আজ শুক্রবার শুরু হয় এই বিচার প্রক্রিয়া। 2018 সালের 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি দূতাবাসের ভেতর নৃশংসভাবে খুন করা হয় ওয়াশিংটন পোস্টের কলামিস্ট 59 বছর বয়সী খাশোগিকে। তারপর কেটে টুকরো টুকরো করা হয় তার মৃতদেহ। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সেটি। এই হত্যাকাণ্ডের নিন্দায় মুখর হয়ে ওঠে সারা বিশ্ব। অভিযোগের আঙ্গুল ওঠে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দিকে। বলা হয় তার নির্দেশেই খুন করা হয়েছে খাশোগিকে। খাশোগি হত্যার দায়ে যে 20 সৌদি কর্মকর্তার বিচার হবে তাদের মধ্যে আছেন যুবরাজ সালমানের 2 ঘনিষ্ঠ সহযোগী।
হংকং ছেড়েছেন গণতন্ত্র আন্দোলনের কর্মী ও আইন প্রণেতা নাথান ল। হংকংয়ের জন্য চীন বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন পাশ করার পরপরই হংকং ত্যাগ করেন তিনি। তবে দেশের বাইরে থেকে হংকংয়ের স্বাধীনতার সপক্ষে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন একসময় ছাত্রনেতা ও 2014 সালে আমব্রেলা প্রোটেস্টের জন্য কারাবাস করা নাথান। হংকংয়ের জন্য চীন নিরাপত্তা আইন বাস্তবায়নের ঠিক 2 দিন পর হংকং ত্যাগ করেন তিনি। বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মার্কিন কংগ্রেসের শুনানিতে অংশ নেন তিনি। সেখানে তিনি আশঙ্কা প্রকাশ করেন হংকংয়ে ফিরলে গ্রেপ্তার করা হতে পারে তাকে। গণতন্ত্রের জন্য হংকংয়ের আন্দোলন রুখতে পাশ হওয়া এই আইনের মাধ্যমে হংকংয়ের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে দাবি সমালোচকদের। তবে সে কথা মানতে নারাজ বেজিং। তারা বলছে এ ধরনের কোনো কিছুই ঘটবে না। 50 বছর ব্রিটেনের অধীনে থাকার পর 1997 সালে হংকংয়ের মালিকানা পায় চীন। কোভিড-19 মহামারীতে মৃত্যু তালিকায় শীর্ষে থাকলেও এর মধ্যেই রেকর্ড 4.8 মিলিয়ন মানুষের কর্মসংস্থান হয়েছে যুক্তরাষ্ট্রে। লকডাউন শিথিল হবার পরপরই বেশি করে কর্মী নিয়োগ শুরু করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। এ কারণে শুধুমাত্র জুন মাসেই কর্মসংস্থান হয় এত বিপুল সংখ্যক মার্কিনীর। এক জরিপে উঠে আসে এই তথ্য। এতে বলা হয় গত 2 মাসে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি হলেও কোভিড-19 মহামারীর আগে কর্মসংস্থানের যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেই সংখ্যা থেকে 15 মিলিয়ন কম এই কর্মসংস্থানের সংখ্যা। এতে বলা হয় এখনও বেকারত্বের হার 11% বেশি। মার্কিন শ্রম মন্ত্রণালয় বলছে নতুন করে সৃষ্টি হওয়া 4.8 মিলিয়ন কর্মসংস্থানের মধ্যে 2 মিলিয়নের বেশি কর্মসংস্থান হয়েছে বিনোদন ও সেবা খাতে। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দল লিভারপুলকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। 1937 সালের পর এবারই প্রথম লিভারপুলের বিপক্ষে টানা 3টি হোম ম্যাচ জিতল ম্যান সিটি। ইতিহাস স্টেডিয়ামে 2021 সালে এএফসি লাইসেন্সিং এর জন্য আবেদন করেছে দেশের 9টি ক্লাব। 13টি ক্লাবের মধ্যে আবেদন করা ক্লাবগুলোর হচ্ছে বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন ও উত্তর বাড়িধারা ক্লাব। আবেদন না করা 4টি ক্লাব চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বুধবার ছিল লাইসেন্সের জন্য আবেদনের শেষ দিন। এএফসি লাইসেন্সকৃত ক্লাবগুলোর মধ্য থেকেই বাফুফে দ্বিতীয় একটি দলকে 2021 সালের এএফসি কাপে খেলার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে। ফেডারেশন কাপ বা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরাই এএফসি কাপে খেলার সুযোগ পায়। তবে সেই দলকে অবশ্যই এএফসি লাইসেন্সকৃত ক্লাব হওয়া লাগবে। বসুন্ধরা কিংস আর আবাহনী চলমান এএফসি কাপে লাইসেন্সকৃত ক্লাব হিসেবেই অংশ নিয়েছে। শেষ করব নিউজের 3। তার আগে এক নজরে প্রিমিয়ার সিমেন্টের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় আরও 42 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3114। 2 মাসে হাসপাতালের কোয়ারেন্টাইন বাজেট 49 কোটি টাকা। বাজেট বরাদ্দ হলেই শ্রমিকদের পাওনা পরিশোধ, পাটমন্ত্রী। করোনার কারণে নতুন করে দরিদ্র হয়েছেন 1.5 কোটি মানুষ। রাজধানীতে বাড়ছে সবজির দাম। বৈরী আবহাওয়া উপযোগী ধান চাষে সাফল্য কুষ্টিয়ায়। খাশোগি হত্যার দায়ে তুরস্কে 20 সৌদি কর্মকর্তার বিচার শুরু। এবং এ ছিল নিউজ@3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START SPACE AN, পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।